প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিটিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। গত ১.৫ দশক মানুষ স্বচ্ছ নির্বাচন চেয়ে বারবার প্রত্যাখ্যাত হয়েছে। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানে সেই চাওয়ার সঙ্গে আরো বহু আকাঙ্ক্ষা যুক্ত হয়েছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার বিচার, সংস্কার ও নির্বাচন সহ গণতন্ত্র উত্তরণে নানান পদক্ষেপ নিয়েছে। আ তরুণ প্রজন্ম সহ দেশের বেশিরভাগ মানুষ চাইছে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন, কিন্তু নির্বাচন নিয়ে বড় দল, ক্ষমতা প্রত্যাশী বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। কেন এই অস্থিরতা? ক্ষমতা প্রত্যাশী বিএনপি কি তরুণদের এর পালস বা চাওয়া বুঝতে পারছে? এসব নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আছেন সাবেক ছাত্রনেতা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। বরাবরের মতন আমার সাথে আছেন সাংবাদিক, কলামিস্ট মঞ্জুরে এহসান চৌধুরী। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আ আ ১ম এই আজিজুল বারী হেলাল, আপনার কাছে জানতে চাইছি, আপনারা গত সরকারের সকল নির্বাচন বর্জন করেছেন। ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার মনে করেননি বলে এবং অবৈধ বলেছেন। কিন্তু ৫ই আগস্টের পর কোর্টের রায়ে চট্টগ্রাম ও ঢাকা সিটি কর্পোরেশনে আপনাদের মেয়র আ প্রার্থীরা পরবর্তীতে মেয়র আ পদে আসীন হয়েছে। স্বাভাবিকভাবে জানতে চাই, গত সরকারের নির্বাচন কি বৈধ ছিল বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনি রেইজ করেছেন যে, যে সমস্ত স্থানীয় পরিষদের নির্বাচনগুলো আমরা বয়কট করেছিলাম, শেষ পর্যন্ত নির্বাচন যেহেতু ওখানে আনফেয়ার মিন্স হয়েছিল এবং অনেক দাবি, অনেক বক্তব্য দিয়ে আমরা বয়কট করেছিলাম। আপনি মনে হয় সেই সব নির্বাচনের কথা বলছেন যে এখানে কোর্টের রায়ে পরে আপনার মেয়র গুলোকে আবার রিইনস্টেট করা হচ্ছে। এটাই তো বলেছেন, তাই না রনি ভাই? জি, জি। এখন আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন হলো, এটা কিন্তু একটা নন পলিটিক্যাল ইলেকশন, মানে নন পলিটিক্যাল পার্টিজ ইলেকশন। এটা ওই সময় যখন নির্বাচন হয়েছিল তখন এখানে দলীয় প্রতীক ব্যবহার হতো এবং দলীয় একটি নির্বাচন হিসাবে বিবেচিত হতো। কিন্তু এখন কিন্তু স্থানীয় সরকারগুলো আপনার আপনার দলীয় প্রতীক বা দলীয় নির্বাচন হিসাবে বিবেচিত হয় না। সুতরাং এইসব স্থানীয় সরকার নির্বাচনে একজন ইন্ডিভিজুয়ালস, তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, সে প্রার্থী হয়। এখন আপনি বলতে পারেন যখন এই নির্বাচনটা হয়েছিল তখন সেটা দলীয় প্রতীকে হতো, কিন্তু সেটা আমরা প্রতিবাদও করেছিলাম যে দলীয় প্রতীকে নির্বাচন হওয়া উচিত না। এখন সেই সব নির্বাচনকে আমরা অবৈধ ঘোষণা করছি, কিন্তু আদালত নিজেও উপযাচক হয়ে আদালতের কাছে আমরা যে প্রার্থনা করেছি এমনও না বিষয়টি। আমরা বলেছিলাম যে নির্বাচনটি অবৈধ হয়েছে, নির্বাচনটি সঠিকভাবে হয়নি, কিন্তু আদালত উপযাচক হয়ে এই একটি একটি রায় দিয়েছে। তর্ক বিতর্কের পরে একটি রায় দিয়েছে। সেই রায়ে আমাদের দলের একজন ইন্ডিভিজুয়ালস বা আমাদের দলের যিনি প্রার্থী ছিলেন তিনি সেই রায়ে মেয়র প্রার্থী হিসেবে আদালতের রায় নির্বাচিত হয়েছে। এখানে দলের কোনো এ ব্যাপারে কিন্তু দলের কোনো বক্তব্য নেই। যেই ব্যক্তিটি নির্বাচনে জয়লাভ করেছিল, মানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তাকে আদালত থেকে বলা হচ্ছে যে আপনি নির্বাচনে জয়লাভ করেছেন, সুতরাং আপনি মেয়র। সুতরাং এখানে বিএনপির অন্য কোনো বক্তব্য নেই এবং বিএনপি কোনো বক্তব্য দেয়নি। সুতরাং যেই ব্যক্তি নির্বাচিত হয়েছেন বা আদালত কর্তৃক ঘোষিত হয়েছেন, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। আল্টিমেটলি তো এই রেজাল্টটা বিএনপির ফরেই গেল। সে এখন আমি ইন্ডিভিজুয়াল। বললাম যেই ব্যক্তিটি এখানে আপনার সুবিধা পেল, অর্থাৎ নির্বাচিত হলো, তার রাজনৈতিক পরিচয় বিএনপি। সুতরাং এইটা তো বিএনপি পাবেই, তাই না? তার রাজনৈতিক পরিচয় যেহেতু বিএনপি, সেজন্য আমি বলছি যে এটা আদালতে এটার ভালো ব্যাখ্যা দিতে পারবে যে কেন তারা এই যে নির্বাচনকে পলিটিক্যাল পার্টিস গুলো আপনার ডিনাই করেছে, সেই নির্বাচনগুলোকে সামনে এনে তাদেরকে রায় দিয়ে এই যে মেয়র বসানো, এর পেছনে
এই বর্তমান ডক্টর ইউনূস ইন্টারিম সরকার, এই সরকারের অন্য কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি আনসার্টেনিটি তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে। সুতরাং এই আনসার্টেনিটিকে আরো বৃদ্ধি করবার জন্য অন্য কোনো পরিকল্পনা আছে কিনা, যে আদালত তিনি স্বতঃস্ফূর্ত হয়ে একটি রায় দিলেন, সেই রায় যার পক্ষে গেল, তার পলিটিক্যাল পরিচয় যাই থাকুক না কেন, সেই পলিটিক্যাল পার্টি তো এটার ব্যাপারে আমি যেটুকু বললাম এর বেশি বক্তব্য দেওয়ার তো কিছু নেই। ধন্যবাদ। জনাব মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে উনি বলছিলেন যে একটা অনিশ্চয়তার কথা, বা গভর্নমেন্টের ইন্টেরিয়াম গভর্নমেন্টের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা পরিষ্কার নয় এই নির্বাচনের যে রায়গুলো আসছে। সেই জায়গা থেকে জনগণ আরেকটা প্রত্যাশা আমরা দেখছি, মানুষ মনে করছে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো, হ্যাঁ, এবং ভালো সমাধানও মনে করছে। মানুষ কি তাহলে রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারিয়ে ফেলছে? মানুষ কেন রাজনৈতিক দলের প্রতি আস্থা রাখতে পারছে না? ধন্যবাদ রনি। আর আজিজুল বারী হেলাল ভাই, আপনাকেও স্বাগত আজকে অনুষ্ঠানে। মূলত জিনিসটা হচ্ছে যে রাজনৈতিক দলের এই যে আন্দোলন, এই যে গণ অভ্যুত্থান, বিপ্লব, জুলাই বিপ্লব, এই বিপ্লবের মধ্যে দিয়ে যে 16 বছরের জগদ্দল সরকারকে সরিয়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে মূলত কিছু এই আন্দোলনকারী ছাত্র জনতার কিছু চাহিদা আছে। সেই চাহিদা কতটুকু এই বিগত প্রায় 9 মাসে মেটানো সম্ভব হয়েছে, সেটা আমাদের একটু ঘুরে দেখার দরকার। আর বিশেষত যে রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে ক্ষমতায় ছিল, তারা পরীক্ষিত জনগণের কাছে। যেমন ইতিপূর্বে আওয়ামী লীগ 16 বছরে যেরকম ভাবে পরীক্ষিত হয়েছে, তার আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি পরীক্ষিত হয়েছে। তারপরে 90 সালের নির্বাচনের পরে 96 পর্যন্ত, 91 সালের নির্বাচন থেকে 96 পর্যন্ত আর একবার পরীক্ষিত হয়েছে। আওয়ামী লীগও 96 থেকে 2001 পর্যন্ত পরীক্ষিত। এইসব পরীক্ষার মধ্যে দিয়ে দেখা গেছে যে মূলত এই দুইটি রাজনৈতিক দলের নীতি নির্ধারণ, রাজনীতি, সরকার পরিচালনার স্টাইল একই রকম, কাছাকাছি। একজন বাঙালি জাতীয়তাবাদের বিশ্বাসী, একজন বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী, এইটুকু পার্থক্য। আর আর দলীয় কার্যক্রম এবং কর্মী নির্ধারণ, কর্মীদের এক্সারসাইজ, এগুলো অনেকটা একই রকম, কোনো পার্থক্য তেমন একটা নাই। সে কারণেই জনগণ যখন দেখে যে একটি অন্যরকম সরকার ক্ষমতায় চলছে এবং তার কাছে সেই রকম চাওয়া পাওয়ার বিধিনিষেধটা নাই, তখন জনগণের কাছে সেই সরকারটা প্রিয় হতে থাকে। এই একইভাবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা প্রিয় হয়ে গেছে, এবং এই প্রিয় হওয়ার কারণেই বিএনপি তথা সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে, যারা আগামীতে ক্ষমতায় যাবার সুযোগ প্রায় শতভাগ, সেরকম একটি রাজনৈতিক দল বিএনপির এখন আতঙ্ক সৃষ্টি হয়েছে আমার মনে হয়। কেননা যদি এই সরকার তাদের জনপ্রিয়তা অর্জন করে বেশি বেশি, তাহলে এই সরকার হয়তো দীর্ঘায়িত হতে পারে, আরো বেশি। আপনার কাছে একটু জানতে চাই, এই সরকারের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, সে যতই জনপ্রিয় হোক, কিন্তু তাকে একটা নির্বাচন দিয়ে সরে যেতে হবে। এই সরকারের কনস্টিটিউশনালি তেমন কোনো মেয়াদ নাই, নির্দিষ্ট মেয়াদ থাকে নির্বাচিত সরকারের। যেহেতু এই সরকারটি ওইভাবে আসেনি, সুতরাং এই সরকারের নির্দিষ্ট মেয়াদ বলতে যেটা বোঝা যায় যে আপনি নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে
আপনি চলে যাবেন। সেই নির্বাচন দেওয়াটাই হচ্ছে নির্দিষ্ট মেয়াদ। এখন কবে নির্বাচন দেবে, কবে নাগাদ নির্বাচন হবে, এটার উপরে হচ্ছে নির্ভর করে তার মেয়াদ কতদিন হবে। সেরকম একটি মেয়াদ আছে। ঘটনাটি হচ্ছে যে সেই কারণেই স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের, যেহেতু তারা জানে শতভাগ তারা আগামী সরকার গঠন করবে, সেই জন্য তাদের একটু তাড়াহুড়া, যাতে এই সরকার বেশি জনপ্রিয় না হয় হয়ে যায়, তাহলে হয়তো তারা দীর্ঘায়িত হতে পারে, নির্বাচন পিছাতে পারে, এই ধরনের একটা আশঙ্কার মধ্যে তারা আছেন। সে কারণেই নির্বাচন নিয়ে তাদের সবচেয়ে বেশি, যেখানে যাচ্ছেন, যেখানে জনসভা করছেন, যেখানে তারা বক্তব্য রাখছেন, যে আলোচনায় হচ্ছে না কেন, সেই আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে নির্বাচন। কবে নির্বাচন, রোডম্যাপ কবে পাবো, কবে নাগাদ হবে, কবে পরীক্ষা দেব, কবে পরীক্ষার সময়সূচি না জানলে আমরা প্রস্তুতি নেব কেমন করে, ইত্যাদি ইত্যাদি কথা আমরা শুনছি। মূলত জিনিসটা হচ্ছে যে এই কাজটি করতে যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে এর মধ্যে। যেমন দূরত্ব সৃষ্টি হচ্ছে কেমন, যে এই জুলাই আন্দোলনের অভ্যর্থনে যেসব ছাত্র জনতারা যোগদান করেছিল, সেই সব ছাত্র জনতার সঙ্গে এই জাতীয়তাবাদী দল, শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল, তাদের সঙ্গে একটা বিরোধ সৃষ্টি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কেন বিরোধ সৃষ্টি হচ্ছে? যে যেহেতু স্পষ্টত দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলা উপজেলায় রাজনৈতিক দলের, যেহেতু সাংগঠনিকভাবে সবচেয়ে শক্তিশালী একটি রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল, তাদের সংগঠনের তৃণমূল পর্যায়ে তাদের সংগঠনের সদস্য বিস্তৃত, সেসব জায়গায় কিছুটা দখলদারি যেটাকে বলা হয় আর কি, আমরা এরকম একটা কথা বলবো। আমরা চাচ্ছিলাম রাজনৈতিক দলের প্রতি আস্থাহীনতা কি তৈরি হচ্ছে এই দখলদারিত্ব বা চাঁদাবাজির জন্য? এটা একই কথা আমি প্রথমে যেটা বললাম, যে দুটি রাজনৈতিক দলকেই কিন্তু পরীক্ষা করেছে জনগণ, এবং দুটি রাজনৈতিক দলের যে আদর্শগত সরকার পরিচালনার সময় যে আদর্শগত বিষয়টি, সে বিষয়টা কিছুটা কাছাকাছি, একে মানে অনেক দূরত্ব না, সে কারণেই এই আপনার কথার সূত্র ধরে আমি আজিজুল বারী হেলার কাছে ফিরে যেতে চাচ্ছি। আপনি আবার আসবো আপনার কাছে এই কোশ্চেন নিয়ে। জনাব আজিজুল বারী হেলাল, আপনারা তো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলেছেন, বলে আসছেন দীর্ঘদিন যাবৎ, এবং ৫ই আগস্টের পর এটা জোরালোভাবে আপনারা বলেছেন। রাজনৈতিক সংস্কৃতি পাল্টাবেন। অথচ সংস্কার না হলে সেই রাজনৈতিক আ আ সংস্কৃতি পাল্টাবেন কিভাবে? কেনই বা নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছেন? আ যেটা মঞ্জুরুল এহসান চৌধুরী বলছিলেন। তো আপনাদের আ ভয়টা কিসের? যদি সংস্কারগুলো হওয়ার পরে নির্বাচন হলে? সংস্কার কি যারা আজকে চাচ্ছে তারা কি আমাদের আগে চেয়েছে? আমরা তো সেই 2016 সালের জুন মাস থেকে নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেছি, আমরা ভিশন 2030 দিয়েছি। যখন স্বৈরাচারের জামানায় সবাই স্বৈরাচারের সাথে মাখামাখি করত, তখন একমাত্র দল বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার এবং সমস্ত সংস্কারের কথা বলেছিলাম। 2020 সালে আমরা 27 দফা দিয়েছিলাম। 2023 সালে আমরা অন্য অভ্যুত্থানের সাথে জড়িত সকল শক্তির সাথে বসে 31 দফা সংস্কার দিয়েছিলাম। আজকে যারা বলছেন, আমরা যেই কথা আরো আগেই বলেছি। সুতরাং সংস্কার নিয়ে আমাদের ভয় না। সংস্কার আমরাই প্রথম কথাটি তুলেছি এবং সংস্কারের জন্য আমরা এখনো চাচ্ছি। দেখেন, আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি, সেই সংস্কার প্রস্তাবগুলো প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরছি, আবার সরকারের সাথে আমরা আলোচনায় এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের 31 দফা সংস্কারে কিন্তু আমরা অনন্য। আমরা বলছি যে এই সংস্কার প্রস্তাবের কোনো কিছু যদি উপযোগিতা হারায়, তাহলে এই সংস্কার প্রস্তাবে আরো কিছু যোগ করা যায়। সুতরাং সংস্কারের ব্যাপারে আমরাই এর প্রবর্তক এবং আমরাই এই কথাটা প্রথম তুলেছি। আজকে যারা এটা বলেন তারা আমাদেরকে মেলাইন করার চেষ্টা করেন বা ব্লেম দেন। আরেকটি কথা যে বলছেন যে এই সরকারের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, এই কথাটা কি মঞ্জুর হাসান ভাই ঠিক? কারণ কনভেনশন বলে একটা কথা আছে,
যে সমস্ত এন্টারিম বা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো বাংলাদেশে এসছে এ পর্যন্ত 91 সালে 3 মাস থেকে নির্বাচন দিয়েছে, 96 সালে, 2001 সালে এবং 2008 সালে। 2008 সালে একমাত্র ব্যতিক্রম যে একটা অভিশপ্ত এবং একটা আপনার অসাংবিধানিক সরকার 2 বছর অসাংবিধানিক উপায়ে 2 বছর ক্ষমতায় টেনে নিয়ে গেছিল। তার ফলাফল কি হয়েছিল? 17 বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। আজকে যারা বলেন যে এই সরকারে আসলে নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, তারা কি আবারও নতুন কোনো ফ্যাসিবাদকে আহ্বান জানাচ্ছেন? এবং আপনারা বললেন যে এই সরকার জনগণের কাছে জনপ্রিয়। এই সরকার তো জনগণের অভিপ্রায়ের সরকার, আমাদের সমর্থনের সরকার। সুতরাং জনপ্রিয়তা হতেই হবে। কাজের মাধ্যমে তো তিনি জনপ্রিয় হননি, জনপ্রিয় হয়েছেন আমরা সমস্ত জনগণ তাকে সাপোর্ট দিয়েছি, সহযোগিতা করছি, সমর্থন দিয়েছি, এই জন্য তিনি জনপ্রিয়। এবং বলছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি নাকি একই রকম দল। আদর্শের কথা উনি বলেছেন যে হ্যাঁ, আদর্শগতভাবে আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা তো আছেই, কিন্তু কার্যক্রমেও কিন্তু তাদের সাথে আমাদের ব্যাপক দূরত্ব রয়েছে। যেটা যদি আপনি রাজনীতিটা অবজার্ভ করেন, যে দেখেন এদেশের রাজনীতির ও অর্থনীতির ইতিহাসে প্রায় সবগুলো সংস্কার কিংবা ইতিবাচক পরিবর্তন এটা কিন্তু বিএনপি করেছে। যেমন বহুদলীয় গণতন্ত্র, যে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা করেছিল, আমরা তো বহুদলীয় গণতন্ত্র। তাহলে আপনি কিভাবে বলেন যে তারা আর আমরা এক, কাজের ক্ষেত্রে এক? আমরা সবাইকে কথা বলার সুযোগ দিয়েছি, সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছি। সংসদীয় শাসন ব্যবস্থা পরিবর্তন এটা তো আমরাই করেছি। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেটা ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, আমরা যখন ক্ষমতায় আসি তখন রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী আমরা এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করেছি। তারপর দেখেন যে স্থানীয় সরকারকে যে শক্তিশালী করতে হবে, এই জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী, এগুলো আমরা করেছি। বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা যতটুকু দিয়েছে বিএনপি দিয়েছে, আওয়ামী লীগ তো দেয়নি। আওয়ামী লীগ তো বিচার বিভাগ এবং আপনার গণমাধ্যমের টুটি চেপে ধরেছিল। বিএনপি আমলে তো আপনার যতটুকু কথা বলতে পেরেছেন গণমাধ্যমের আপনার ছিল। দুর্নীতি একটা বিরাট ব্যাপার, বাংলাদেশের দুর্নীতি আজকে বাংলাদেশের রাজনীতির এই যে ক্রিমিনালাইজেশনের একটা প্রধান উপাদান। সেই দুর্নীতি দমন ব্যুরোকে আমরাই প্রথম স্বাধীন দুর্নীতি দমন কমিশন করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে এই দুর্নীতি দমন কমিশন যদি কোনো রাষ্ট্রীয় প্রোটোকলে যতই থাকুক, সরকারে থাকুক, তাকে গ্রেফতার করতে হলে আপনার সরকারের কোনো প্রয়োজন নেই। কিন্তু আওয়ামী লীগ সরকার এসে আপনার এই দুর্নীতি দমন কমিশনে এই আইনটা করলো যে সরকার এবং রাষ্ট্রের কোনো ব্যক্তিকে আপনার দুর্নীতির মামলায় জড়াতে হলে সরকারের পারমিশন লাগবে। এইভাবে দুর্নীতি দমন কমিশনকে নখ দন্তহীন করে ফেলেছিল। সুতরাং আওয়ামী লীগ আর বিএনপির কার্যক্রম তো এক না। আওয়ামী লীগ আপনার ব্যাংক ডাকাতি করেছে, ফেডারেল ব্যাংক লুটেরা করেছে। বিএনপির কি এরকম আপনি দেখাতে পারবেন যে পুরো ব্যাংক আমরা খেয়ে ফেলেছি? আওয়ামী লীগের আমলে বিএনপির বড় বড় নেতাকে গুম করা হয়েছে, গুমের সংস্কৃতি চালু করেছিল শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত। আপনি বিএনপির আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত দেখান যে কোনো বড় রাজনৈতিক দলকে, কোনো বড় রাজনীতিবিদকে আমরা গুম করেছি। সুতরাং আওয়ামী লীগ আর বিএনপি তো এক না। এটা তো, এবং আওয়ামী লীগ ছিল আপনার স্বাধীনতা যুদ্ধের সময় এরা ভারতে পালিয়ে গেল, বিএনপি বাংলাদেশে থেকে যুদ্ধ করলো। বিএনপি তখন সৃষ্টি হয়নি, বিএনপি তিনি প্রতিষ্ঠাতা। সুতরাং আওয়ামী লীগ বিএনপিকে আপনি এক করা মানে বাংলাদেশের আর বিরাজনীতিকরণের, যেটা আল জাজিরা টেলিভিশনে ডক্টর ইনুস বলেছিল, আমি এখন বুঝছি যে তার এই আল জাজিরা টেলিভিশনে যে তিনি বললেন যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের জনপ্রিয়তা রয়েছে। আমি আরেকটা টেলিভিশনে এটা নিয়ে কথা বলেছিলাম যে ডক্টর ইনুস যে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা আপনার সুপারফিশিয়াল কথা বলে, একটা আনসার্টিনিটি তৈরি করেছে। আল জাজিরা টেলিভিশনের উপস্থাপকের প্রশ্ন ছিল একটা, তিনি এই প্রশ্নের উত্তরটা সরাসরি না দিয়ে তিনি ঘুরিয়ে ভাত পিছিয়ে তার জনপ্রিয়তার কথা বললেন। অর্থাৎ এই ডক্টর ইনুস সরকার বাংলাদেশে একটা পলিটিক্যাল আনসার্টিনিটি তৈরি করে তার নিজের অপরিহার্যতা তুলে ধরবার জন্য বিভিন্ন এক্সপোজার দিচ্ছে। আমরা সেই রোজার ঈদের মাঠের সেইখান থেকে সমালোচনা করছি যে জনগণ যে তাকে 5 আঙ্গুল, কয়েকজন জনগণ 5 আঙ্গুল দেখালো, এইটা কি
স্পন্টেনিয়াস জনগণের মধ্যে, না এর পেছনে কোনো কাহিনী আছে তার অপরিহার্যতা তুলে ধরবার জন্য? যেহেতু দুইজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা তো শুরুতেই বলেছিল তারা 5 বছর থাকবে, আর এই একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বলল 5 বছর থাকবে, এবং তিনি অনেক রাজনৈতিক দল বলছে যে আপনি কেন দুইটার ডেট দিচ্ছেন, একটা কেন দিচ্ছেন না, আর সেই একটাই কি কি করবেন তিনি হাজার কথা বলছেন, কিন্তু এই কথাটা বলছেন না। তো তিনি যে জনপ্রিয় এই কথাটা বারবার বারবার তিনি বলছেন। আর যেটা বলছেন যে আমরা নির্বাচন চাওয়ার জন্য পাগল হয়ে গেছি, তা আমরা তো রাজনীতি করি, আমরা তো অন্য কিছু করি না। তা রাজনৈতিক দল গঠন হয় কি জন্য? পলিটিক্যাল সায়েন্সে আপনি ভালো করে বিশ্লেষণ করে দেখেন যে রাজনৈতিক দল গঠন হয় কি জন্য? টু রান দ্য কান্ট্রি, টু অপারেট দ্য কান্ট্রি, তাই তো? টু রান দ্য কান্ট্রি, টু অপারেট দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু অ্যাচিভ দ্য পাওয়ার। আর সেই অ্যাচিভ দ্য পাওয়ারের একমাত্র ওয়ে কি? নির্বাচন ছাড়া কি বন্দুকের নল ঠেকিয়ে বা পেছন দিয়ে? ওই যে ডক্টর ইনুজ যেমন 2007 সালে ক্ষমতায় আসার জন্য একটি নির্বাচনী দল করতে গিয়েছিল না, যখন জনগণের কাছে হালে পানি পায়নি তিনি ফিরে গেছেন। অর্থাৎ তাকে সন্দেহ করা যথেষ্ট ডাউট আছে। আজকে যারা বলছেন যে এই অরাজনৈতিক সরকারের আপনার জনপ্রিয়তা আছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিবদমান রয়েছে নিজেদের মধ্যে এবং আমরা রাজনীতিটা ভালো করিনি, তা যদি রাজনৈতিক দলগুলো আপনার রাজনীতিগুলো না করতো, তাহলে এই 53 বছরে, এই 57 বছরে বাংলাদেশ যতটুকু এগিয়েছে, যত তা সব রাজনীতিবিদদের কল্যাণে, যতটুকু পিছিয়েছে তাও রাজনীতিবিদদের আপনার দোষ রয়েছে। কিন্তু আপনি যদি আজকে যদি এই রাজনীতিবিদগুলো আপনার তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকারের ব্যবস্থাপনা না করতো, তা ডক্টর ইউনূস তো একজন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাই থাকতো, উনি তো আর প্রধান উপদেষ্টা হতে পারেন না। আজকে যারা বলছেন বিভিন্ন উপদেষ্টারা যে 57 বছরে 53 বছরে রাজনীতিবিদরা কিছু করেনি, যদি কিছু নাই করতো, এই ডেমোক্রেসি যদি নাই আনতো, যদি ডেমোক্রেটিক উপায় না চলতো, ব্যবস্থা না করতো, তত্ত্বাবধায়ক সরকার না করতো, তাহলে তো আপনারা মন্ত্রী হতে পারতেন না, ওই উপদেষ্টাগুলো তো এনজিও কর্মী হতেন, আমাদের কল্যাণিত হয়েছেন। সুতরাং দেশকে বিরাজনীতিকরণের কথা যারা বলেন তারা কি পলিটিক্যাল সায়েন্সের ভাষাটা বোঝেন? যে সরকারের একটা অপরিহার্য রাষ্ট্রের একটা অপরিহার্য অঙ্গ হলো সরকার, এবং সরকারের প্রধান উপজীব্য বিষয় হলো পলিটিক্যাল পার্টিস। সেই পলিটিক্যাল পার্টিস গুলোকে মেলাইন করার অপচেষ্টা করা, এবং পলিটিক্যাল পার্টিসকে আপনারা বলতে পারেন যে আমরা কোন জায়গা ভুল করছি, আমরা কোন জায়গা খারাপ করছি, কিন্তু যখন বলেন যে এই পলিটিক্যাল পার্টিসগুলো কিছুই করেনি, এই পলিটিক্যাল পার্টিসগুলোর থেকে একটা অরাজনৈতিক সরকার ভালো, তখন আমার সন্দেহ হয় যে আসলে আপনারা কার পক্ষে সাপোর্ট করছেন। যেমন আমি একটু বলি রনিবা, আরেকটু বলি, যেমন আপনি বললেন ভারত, বাংলাদেশ, সরি বিএনপি এবং আওয়ামী লীগ এক, আমরা কি আমাদের বাংলাদেশকে কারো ক্লায়েন্ট ট্রাস্টে পর্যন্ত বানিয়েছে বিএনপি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশকে কোনো করদার্যে পরিণত করেছে? যেমন আওয়ামী লীগ আপনার ভারতের ক্লায়েন্ট স্টেটে পরিণত করেছিল বাংলাদেশকে, ভারতের করদার্যে পরিণত করেছিল। আমাদের এরকম কোনো উদাহরণ কি দেখাতে পারেন? সুতরাং প্রকৃত প্রস্তাবে বাংলাদেশের রাজনীতিকে আজকে সমৃদ্ধ করেছে বিএনপি। বিএনপি আর আওয়ামী লীগকে এক পাল্লায় মামলা ঠিক না। না, আসবো আপনার কাছে আবার ভারত এবং বিএনপির সাথে সম্পর্ক নিয়ে আমরা কথা বলবো, এই পরের কোশ্চেনে আসবো আপনার কাছে। তার আগে একটু মঞ্জুর হাসান চৌধুরী, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে আজিজুল বারী হেলাল। আপনার যদি বলার কিছু থাকে উত্তর দেওয়ার মতো ছোট্ট করে বলুন, তারপরে আমি আমার প্রশ্নটা করছি। হেলাল ভাই অনেকগুলো প্রশ্ন দিয়েছেন। প্রথমত জিনিস হচ্ছে যে দেশের কত ভাগ মানুষ রাজনীতি করেন সেটাই হলো একটা বিষয়। দেশের যদি সব মানুষই রাজনীতি করত তাহলে অন্য কথা ছিল। দেশের কিন্তু 95% মানুষই রাজনীতি করে না, 5% মানুষ রাজনীতি করেন। এই যারা 95% অংশে থাকে তারা দেখে দেশে শান্তি বিরাজ করছে, দেশে দেশের মানুষ ভালো আছে, সেগুলোকে বিচার করে। তো সেই ক্ষেত্রে যেসব সংস্কারের কথা বা যেসব উন্নয়নের কথা, যেসব পরিবর্তনের কথা আসে, সেগুলো কিন্তু আপামর জনসাধারণের কাছে পৌঁছায় না। সে কারণে আপামর জনসাধারণের ধারণাটা একটু আলাদা। এখানে রাজনীতিবিদরা অবশ্যই নির্বাচিত হয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে, এটাই নিয়ম। কিন্তু কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, জনগণ সেখান থেকে কিভাবে উপকৃত হবে, এই জনগণের উপকৃত, এই যে আপনারা যেসব নীতি বানিয়েছিলেন তা দিয়ে সরাসরি জনগণের তেমন কোনো উপকার হয়েছে বলে তো মনে হয় না।
সরাসরি যেটা উপকার জনগণ বোঝে, তার দ্রব্যমূল্যের দাম কত সেটা তাদের উপর এফেক্ট করে। তার দৈনন্দিন আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা যদি না হয়, সেটা জনগণের উপর এফেক্ট করে। যদি জনগণ পেট পুড়ে খাইতে পারে, স্বাচ্ছন্দ্যে ঘুমাইতে পারে, সেটাই জনগণের সবচেয়ে বড় চাহিদা। যে রাজনৈতিক দলটি এই চাহিদাটা পূরণ করবে, যে সরকার এই চাহিদাটি পূরণ করবে জনগণের, সেই সরকারই অবশ্যই জনগণের কাছে জনপ্রিয়তা হবে। এই যে আওয়ামী লীগের যে অনিয়মের কথা বলা হলো, আওয়ামী লীগ তো অবশ্যই অনিয়ম করেছে বলেই তো আজকে বিতাড়িত। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের এত দোষ দিচ্ছেন আপনারা, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের ব্যাপারে আপনাদের কিন্তু তেমন কোনো বক্তব্য, জোরালো বক্তব্য নাই। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর কাজেও কিন্তু নিয়োজিত আছেন। বহু জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। সেক্ষেত্রে জনমনে অসন্তোষ সৃষ্টি হতেই পারে। জনগণ বলতে পারে যে 16 বছর ধরে যে জগদ্দল শাসন শোষণ করে স্বৈরাচারী করে যারা গেছে, তাদেরকে আপনারা সাপোর্ট করছেন, ডাইরেক্ট করেন, ইনডাইরেক্ট করেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এতে করে হচ্ছে কি, জনমনে একটা দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। সেই জন্য জনমনের এই আশঙ্কা। হেলাল ভাই তার নিজের বক্তব্যই বলেছেন যে 2009 সালের নির্বাচনের আগে একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, সেই সরকার কিন্তু 2 বছর কাল কাটে গেছে। সেই সরকারটাও কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসা সরকার না। সেই সরকারটা কেন আসলো, কি ছিল তার ব্যাকগ্রাউন্ড, যদি আমরা একটু সেই জায়গায় দেখি, তাহলে প্রধান বিচারপতির বয়স সীমা বাড়ানো, এই জিনিসটা জনগণকে উপহার দিতে হয়েছে সেই সময়। এই উপহার দেওয়ার জন্য কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনার পরে একটা 111-এর সরকার গঠিত হয়েছে। সেই সরকার গঠিত হলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে 1 বার 2 বার 3 বার 4 বার নির্বাচন করেছে, বিনা ভোটে নির্বাচন করেছে, রাতের ভোট দিনের ভোট রাতে করেছে, দামি নির্বাচন করেছে, তারপরে কি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এগুলো হয়েছে। তো এগুলো হওয়ার কারণগুলো কি, যদি আমরা মূল কারণে যাই, সেদিন যদি ওই প্রধান বিচারপতির বয়স সীমা না বাড়ানো হতো, তাহলে ডেফিনেটলি যিনি ছিলেন তিনিই করতেন। সমস্যা কি ছিল সেখানে? সেই জায়গায় এই বাড়াইয়া বিতর্ক সৃষ্টি করার পর এই তত্ত্বাবধায়ক সরকার যে 2 বছরের অধিক সময় থেকে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিয়ে গেল ভারতের সঙ্গে লিয়াজু করে, সেজন্য দায়ী কোন রাজনৈতিক দলকে দোষী করা হবে? কার দোষ এখানে? দোষী কে? এগুলো অনেক কোশ্চিন আছে, কিন্তু কোশ্চিন এগুলো করে না, আমরা পেছন দিকে যদি দেখি অনেক বিতর্ক। কিন্তু আমাদের সামনের দিকে আমাদের একটা নতুন বাংলাদেশ গড়তে হবে। জনগণ জন্য তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা আছে এই বাংলাদেশের গড়ার পিছনে। তাদের রক্ত দিয়েছে, আমরা তাদের সঙ্গে কি আচরণ করছি, সেই আচরণগুলো আমাদের খেয়াল করতে হবে। আজকে বিএনপি আওয়ামী লীগ যেরকম ভাবে তাদের প্রতি আচরণ করেছে, বিএনপি মনে হচ্ছে ঠিক একই রকম ভাবে আচরণ করছে বিভিন্ন ভাবে। এগুলো খুব কষ্ট লাগে দেখে। এইটাই আমার বক্তব্য। আপনার বক্তব্যের উত্তর অবশ্যই জনাব আজিজুল বারী হেলাল দেবেন। তার আগে একটু জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি একটি টেলিভিশনের টক শোতে বলেছেন 5ই আগস্টে গণঅভ্যুত্থানের পরে এত তর্ক বিতর্ক এবং ন্যারেটিভ তৈরি হয়েছে যে পলাতক ফ্যাসিবাদ ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাচ্ছে। এটা আপনার বক্তব্য, কোট আনকোট আমি বলছি। কিন্তু পলাতক ফ্যাসিস্টদের নিষিদ্ধের যে দাবি উঠেছিল, সেই সময় আপনারাই বিরোধিতা করেছেন তাদের নিষিদ্ধ করার ক্ষেত্রে। এর ফলে কি তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগটা কি আপনারাই আবার তৈরি করে দিচ্ছেন? এখন আমরা যে নিষিদ্ধ প্রতিবাদ করেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এরকম কোনো অথেন্টিক সোর্স কি আপনার কাছে আছে? আমাদের যে পলিটিক্যাল বক্তব্যগুলো, এগুলো কি আপনারা ফলো করেন? আমি তো এখন বলছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের জনগণ। এই জন্য আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার কথা বলেছি। এবং এই দলের যতগুলো ইন্ডিভিজুয়ালস আছে, এই সমস্ত ইন্ডিভিজুয়ালসরা যারা বিভিন্ন অফেন্সের সাথে জড়িত, লাইক জেনোসাইড, আপনার ব্যাংক লুটিং এবং অন্য যে করাপশনগুলো তারা করেছে,
এই সবের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচার করতে হবে, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এমনকি আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল যদি রাজনীতি করার সুযোগ পায় তাহলে ফ্যাসিবাদেরই পুনর্জাগরণ হবে। বিএনপি জোরে সোরে এটা উচ্চারণ করছে। আপনি দেখেন যে পরশুদিন বা গতকাল এই যে আপনার দীপ্ত টিভির 4জন টেলিভিশন সাংবাদিকের যে চাকরি চলে গেল এরকম একটা বক্তব্য দেখলাম। সেখানে আপনার সংস্কৃতি উপদেষ্টাকে ওই সাংবাদিকগুলো যে প্রশ্ন করেছিল, আপনারা সবাই বলছেন যে সাংবাদিক প্রশ্ন করলেই তাকে বহিষ্কার করতে হবে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমি বলেছিলাম, একটা ওই টেলিভিশনে আমি বলেছিলাম যে স্বৈরাচারের সাথে নেক্সাস রয়েছে এমন কোনো ব্যক্তির ডেমোক্রেটিক অধিকার বলে কোনো অধিকার নেই। ডেমোক্রেসির সীমাবদ্ধতা এখানেই যে এখন যদি আপনি বলেন যে পাকিস্তানের টিক্কা খান, পাকিস্তানের ভুট্টো, পাকিস্তানের ইয়াহিয়া খান কি 30 লাখ লোকের হত্যার সাথে জড়িত, তাহলে এই কথা কি হালে পানি পাবে আপনি যতই ডেমোক্রেটিক রাইট দেন? সুতরাং শেখ হাসিনা আপনার গণহত্যার আসামি, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে। এর পক্ষে যে বক্তব্য যে সাংবাদিকরা যিনি হোক, আর সেটা যত বড়ই ডেমোক্রেটিক হোক, এটা তো টলারেট করা যায় না। কারণ স্বৈরাচার বা ফ্যাসিবাদের সাথে যাদের নেক্সাস ছিল, যারা দোষর ছিল, তাদেরকে তো অবশ্যই বিচার করতে হবে। তারা টেলিভিশনের ঢুকে আবার প্রশ্ন করে, তাহলে আমাদেরও প্রশ্ন জাগে এই সুযোগটা কে করে দিল তাদেরকে? এই সুযোগটা কে করে দিল? সরকারের এখানে কোনো হাত আছে না সরকারের ভিতরে কোনো সরকার আছে যে দেশে একটা আনসার্টেনিটি পরিবেশ তৈরি করে আপনার নির্বাচনকে বিলম্বিত করে কোনো একটা পক্ষকে সে শক্তিশালী করতে চায় বা নিজেই ক্ষমতায় আসীন হতে চায়, এমন কোনো কিছু আছে না। সুতরাং আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যেমন ছাত্রলীগ যখন নিষিদ্ধ হলো আমরা তো সমর্থন করেছিলাম। এখন যে আমরা বলছি যে আওয়ামী লীগের বিচার আপনার নির্বাচনের আগেই অন্তত 2-3টা বিচার আপনার নিম্ন কোর্ট থেকে হয়ে যেতে হবে। কারণ টোটাল বিচার করতে গেলে এটা 15-16 বছর লাগবে। এই জন্য আপনি বলতে পারেন না যে বিচার না করে নির্বাচন করব না। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা সরকার কি বললো? ডক্টর আসিফ নজরুল স্যার কি বললেন? যে জনগণ যদি চায়, পলিটিক্যাল পার্টির যদি চায়, তা কেন তিনি চান না কেন? তিনি তো বেনিফিটেড। এই আওয়ামী লীগ তুলে যাওয়ার পর তিনি কেন বলেন না কেন? বরঞ্চ আমাদের যে স্প্রেডশিট দেওয়া হয়েছে, যে সমস্ত দফা আমাদের 166 দফা, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উনি লিখলেন না কেন? আমরা তো বারবার বলছি যে আওয়ামী লীগকে দল হিসাবে বিচার করতে হবে। সেই স্প্রেডশিটে উনি কেন আওয়ামী লীগের নিষিদ্ধের কথা, আওয়ামী লীগের বিচারের কথা লিখলেন না কেন? আজকে যারা আওয়ামী লীগের বিচারের কথা বলেন, আর ওই যে ভাই একটা কথা বললো মঞ্জুর ভাই, উনি দেশে থাকলে এটা উনি জানবেন যে আওয়ামী লীগের পুনর্বাসন যে কথাটা বলছেন, এটা তো আমি তো প্রান্তিক পর্যায়ে রাজনীতি করি। এই 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 বক্তব্য তো আমি বারবার দিচ্ছি, আমরা সবাই টেলিভিশনে দিচ্ছি যে আজকে নতুন যে রাজনৈতিক দলটি সৃষ্টি হয়েছে এবং ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল আছে জামাত ইসলামী, তারা আজকে প্রান্তিক পর্যায়ে তাদের কমিটি গঠন করে এই ফ্যাসিবাদদেরকে জায়গা করে দিচ্ছে, তাদের পুনর্বাসন করে দিচ্ছে। এবং আপনি দেখবেন যে এই নতুন দলের একজন নেতা সার্জিস আলম বলেছিল যে আওয়ামী লীগের কম অপরাধী, বেশি অপরাধী, মাঝারি অপরাধী তাদের ক্ষমা করে দেওয়া যেতে পারে। আসিফ মাহমুদুর এই কথা বলেছিল। তারপরে দেখলাম যে একবার ওই যে ফ্যাসিবাদের যে সমস্ত স্থানীয় সরকার নির্বাচনের কাউন্সিলরদেরকে নিয়ে তারা মিটিং করলো তাদের দল বানানোর জন্য। আপনারা যতই বলেন যে বিএনপি পুনর্বাসন করছে, বিএনপির নেতা কর্মীর, আর বিএনপি একটা ব্যাপক বড় রাজনৈতিক দল, এটা আপনি জানেন। সুতরাং এই নতুন রাজনৈতিক দল, ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল, তারা একটা শক্তি সঞ্চয় করবার জন্য প্রান্তিক পর্যায়ে যে কমিটিগুলো করছে, সেখানে আওয়ামী লীগের ডাইরেক্ট আপনার পদায়ন করছে। বিএনপিতে নেতাকর্মীর অভাব পড়েনি যে আওয়ামী লীগের লোকজন এনে আমাদের অভাব পূর্ণ করতে হবে। আর সত্যিটা অভাব পড়েনি। আরেকটা কথা দেখেন, আরে আমার রনি ভাই একটু কথা বলি ভাই। ওই যে মঞ্জুর ভাই বললেন দেশের 5 ভাগ লোক রাজনীতি করে, 95 ভাগ লোক রাজনীতি করে না। 95 ভাগ লোকের কাছে কি আমরা সরাসরি আমাদের সুবিধা পৌঁছে দিতে পেরেছি কিনা? তাহলে কি জনগণের চাহিদা ইউনিট সরকার পূরণ করতে পেরেছে তাই বলছেন?
আজকে দ্রব্যমূল্যের দাম আপনি কি জানেন যে রোজার মাসের 1 মাস এইটা আপনি কন্ট্রোল করেছেন? কিভাবে কন্ট্রোল করেছেন এর 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 ব্যাখ্যা দিতে গেলে আমাকে আর একটা সেশন দিতে হবে যে কিভাবে আজকে সেই প্রভাব কিন্তু আমাদের এখন সময় আবার বাজারে সংক্ষিপ্ত পড়েছে। থাকার মতো হয়তো সেই জায়গায় আবার যেতে পারবেন না। আপনার বিদ্যুতের অবস্থা এখন ভালো না, দ্রব্যমূল্যের অবস্থা ভালো না, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না। ডক্টর ইউনূস সরকার কি রাজনৈতিক দলগুলোর থেকে বেশি জনগণের কাছে বেশি পৌঁছাতে পারলো? তার পোস্টারটা, তার যে আন্তর্জাতিক আম, মান আছে, তার যে আন্তর্জাতিক একটা সুনাম আছে, এই পোস্টারটা তিনি এখনো বহন করছেন এবং বিভিন্ন জায়গায় তিনি এক্সপোজার দিচ্ছেন যে তার একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড আছে। যেমন দেখেন, তিনি আন্তর্জাতিকভাবে আপনার আপনার ভারতের বিমস ভারতের সাথে বিমস্টেক বৈঠকের পরে কি হলো, আমাদের বাণিজ্যটা বন্ধ হয়ে গেল। আমরা ভুটান আর নেপালে বাণিজ্য করতে পারছি এখন না এখন, ট্রিটমেন্ট বন্ধ হয়েছে করিডোর আমাদের। বন্ধ। তারপরে আবার দেখেন রোহিঙ্গাদেরকে আপনি বারবার বলছেন যে সরিয়ে নিয়ে যাবেন, সরিয়ে নিয়ে যাবেন, সরাতে তো পারলেনই না। শেখ হাসিনা এরকম বলতো যে রোহিঙ্গাদের আমরা পাঠিয়ে দিচ্ছি, সরাতে তো পারলেন না। আজকে বাংলাদেশকে তার একটা মিডল স্টেট করবার জন্য মানবিক করিডোরের নামে করিডোর দিচ্ছেন, এইসব প্রশ্ন কিন্তু ওঠে। সুতরাং আপনার এই যে আর একটা কথা বলছেন যে 1/11 কি জন্য ঘটেছিল, 1/11 কি জন্য ঘটেছিল, আপনারা যদি তখন পলিটিক্যালসটা অবজার্ভ করেন যে সৎ মানুষের খোঁজে এই প্রোগ্রামটা ডক্টর ইউনূসের নেতৃত্বে হয়েছিল না, যে তখন প্রেজেন্ট রেজিমকে একটু বিব্রত করবার জন্য শুধু বিচারপতির বয়স বাড়ানোর ফলে কি এত বড় ঘটনা ঘটে গেল? এর পেছনে ভারতের হাত ছিল না? এর পেছনে ডক্টর ইউনূসের যে আপনার সৎ মানুষের খোঁজে প্রোগ্রাম, তার যে রাজনৈতিক দল, সবকিছুই তো কাজ করেছিল। হ্যাঁ, আমাদের বিচারপতির বয়স বাড়ানোর কাজটাও করেছিল, কিন্তু এইগুলোকে আপনি এড়াই যাচ্ছেন কি জন্য? সেখানে হয়েছিল একটা বাংলাদেশকে একটা সর্বোপরি একটা ক্লায়েন্ট স্টেট, একটা মক্কেল রাষ্ট্র বানানোর জন্য ভারতীয় পরিকল্পনা আজকে তারা বাস্তবায়ন করেছিল। সুতরাং সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এই সরকারও কিন্তু, এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যতই তাকে আপনি ভালো তকমা দেন, কিন্তু সাংবিধানিক ভাবে, গণতান্ত্রিক ভাবে, এথিক্যালি তিনি বলতে পারেন না যে আমি জনপ্রিয়, আমি 5 বছর আরো থাকবো এবং মানুষকে দিয়ে বলাতে পারে না। তাহলে এটা গণ অভ্যুত্থানের সাথে, জাতির সাথে বেইমানি করা হবে, এটা ধন্যবাদ। বিশ্বাসঘাত করা হবে। আপনার কথা একদম শেষ করে প্রান্তে চলে এসেছি। মঞ্জুর হাসান চৌধুরী, অনেকগুলা প্রশ্ন ছিল, এগুলো উত্তর দেওয়া দিতে গেলে অনেক সময়, লম্বা সময় দরকার। আমরা সেই জায়গায় আর যেতে চাচ্ছি না। ছোট্ট করে লাস্ট কোশ্চেন আপনার কাছে আমি জানতে চাচ্ছি, 1 মিনিটের মধ্যে বলবেন। বিএনপির কোন নেতা বলেছেন নির্বাচনে ঠিকমতো ভোট দেওয়াটাই গণতন্ত্র। হ্যাঁ? আপনার কাছে একটু জানতে চাচ্ছি, নির্বাচনে যদি ঠিকমতো ভোট দিতে পারলেই গণতন্ত্র নিশ্চিত হয়, নাকি সংস্কার ছাড়া নির্বাচন হলে পরবর্তী সময় নির্বাচিত সরকার এসে আবার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করবে না বা ফ্যাসিবাদের উত্থান ঘটবে না, সেই গ্যারান্টি কে দেবে? দেখুন, একটি দুটি কথা বলে তারপর আমি এই কথার উত্তর দেই আর কি। সেটা হচ্ছে যে সৎ মানুষের খোঁজে যে কথাটি হেলাল ভাই বললেন, যে সৎ মানুষের খোঁজের কথাটা ঠিক আছে, তাহলে সেটা তো ভারতের একটা ছক ছিল। তাহলে আমরা কি এখন ধরে নেব যে ডক্টর ইউনূস হচ্ছে ভারতেরই একটা মানুষ, যাকে আজকে ক্ষমতায় বসানো হয়েছে? আর আমরা কি এটাও ধরে নেব যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে? সেরকম কিছু কি আমরা দেখছি? আমরা তো এখনো দেখছি যে ভারতের সঙ্গে কিছুটা আপোষ করার চেষ্টায় আছে বিএনপি। এটা তো আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এটি মঞ্জুর ভাই একটা উদাহরণ দেন, মঞ্জুর ভাই একটা উদাহরণ দেন যে আমরা গত 8ই আগস্টের পরে এক জায়গায় আপোষ করেছি, বরং আমরা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এম্বাসি ঘেরাও করেছি, সীমান্ত আমি রোডম্যাপ করেছি, 30টা পয়েন্টে প্রতিবাদ করে কথা বলেছি। কোন রাজনৈতিক দলও করেনি, ডক্টর ইউনূসও করিনি। আমরা করেছি ভারতের পক্ষে। ডক্টর ইউনূস ভারতকে দেওয়া মংলা পোর্ট চীনকে দিয়েছেন, এটা কিছুই করেননি। এই যে আপনারা একতরফা বলে যাচ্ছেন, আমি হেলাল ভাই একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেব। আপনার সমস্ত কথা, সমস্ত কিছু, জুনের পরে যদি নির্বাচন উনি না দেন, তাহলে আপনার সঙ্গে তো আমিও একই কথা বলবো যে উনি কথা রাখেননি। আজকে যে বক্তব্য দিচ্ছি আপনার সঙ্গে, সেদিন আমিও আপনার পাশে দাঁড়াবো।
কিন্তু আজকে যে আপনি প্রতিদ্বন্দ্বী মনে করছেন ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূস এবং তার সরকার, যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে যে মানে অকার্যকর করার জন্য আপনাদের কথাবার্তাগুলো এরকম মনে হয় যে আপনারা যেন মনে আমাদের হচ্ছে অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমি অনেক প্রশ্ন ছিল জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে, কিন্তু আমি আসলে প্রস্তুত করতে পারছি না। ছোট্ট 30 সেকেন্ডে আপনি বলবেন, আমি এখানে শেষ করব। বিএনপি তো গত 15 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছে। বিএনপির নেতা কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতন, গুম, জেলে এবং মামলায় মোকদ্দমা তারা নিপীড়িত হয়েছে। আপনার কাছে ছোট্ট প্রশ্ন, আপনারা ক্ষমতায় আসলে কি এইসবের প্রতিশোধ দেবেন, নাকি প্রতিশোধ পরায়ণ রাজনীতিতে ফিরে যাবেন? বিএনপি প্রতিশোধ পরায়ণ রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছে যে সমস্ত সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি, এইসব যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় তাহলে একটা আমাদের যে প্রতিশোধটা হবে, আমাদের প্রতিশোধ হলো এই 31 দফা সংস্কার এবং জনগণের যে সংস্কার প্রস্তাব আছে যা রাষ্ট্রকে উন্নয়নের জন্য, এই সব সংস্কার এবং রাষ্ট্রের উন্নয়নের জিনিস বাস্তবায়িত হলেই আমাদের প্রতিশোধ হবে। আমরা প্রতিশোধ পরায়ণ রাজনীতি করি না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপির আদর্শ এবং উদ্দেশ্য বাস্তবায়িত হলে, রাষ্ট্রের কল্যাণ হলে, সেটাই হবে আমাদের প্রতিশোধ। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অনেক প্রশ্ন ছিল, অনেক উত্তর জানার ছিল, সেসব দিতে পারছি না বলে খুবই দুঃখিত। প্রিয় দর্শক, ফ্যাসিবাদ উচ্ছেদের পর রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। অনেকেই মনে করেন নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত হওয়া থেকে রক্ষা করার জন্যই সংবিধানে কিছু পরিবর্তনও জরুরি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। কারণ একটাই, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি কেউই দেখতে চায় না। এই জন্য সংস্কার ও নির্বাচন প্রস্তাবে জাতীয় ঐক্যমত খুবই জরুরি। সবাইকে আবারও শুভেচ্ছা। আবার দেখা হবে আগামী কোনো পর্বে।